সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি আফজাল হোসেন। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য 17 সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। আইনমন্ত্রী আসাদুজ্জামান বিরোধী দল থেকে 5 জনের নাম চেয়েছেন, তবে বিরোধী দল জানিয়েছে তারা সংবিধান সংশোধন নয়, সংস্কার চায়। এ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানায় দলটি। এদিকে জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান প্রচলিত আইনের পরিবর্তে পবিত্র কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির খেলা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং অ্যাডভোকেট শিশির মনির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বজ্রপাতে 7 জেলায় মৃত্যু 9। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। সংবিধান সংশোধনে সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব আইনমন্ত্রীর। 12 জনের তালিকা প্রস্তুত, বিরোধী দল থেকে 5 জনের নাম আহ্বান। আলোচনা করে সিদ্ধান্ত জানাবে জামায়াত। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ। খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম। দেশে মাত্র 1টি ল্যাবে নমুনা পরীক্ষায়, কারণ বাধ্য হয়ে লক্ষণ নির্ভর চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। দর্শক, শুনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতির খেলা। শিশির ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে সংসদে 17 সদস্যের বিশেষ সংসদীয় কমিটি সংবিধান সংশোধনের জন্য আইনমন্ত্রী প্রস্তাব করেছেন এবং বিরোধী দল থেকে 5 জনের নাম চেয়েছেন। কিন্তু এর আগে আমরা যেই আলোচনাগুলো দেখেছি যে আসলে জামায়াত সংবিধান সংস্কার চায়, তারা সংবিধান সংশোধন চায় না। এই যে বিএনপি বলছে তারা সংবিধান সংশোধনের পক্ষে, জামায়াত বলছে তারা সংস্কার চায়। সংস্কার এবং সংশোধন এই শব্দের মারপ্যাচের মধ্যে আসলে কি আছে এমন? দেখুন, আপনি যদি বিএনপির 31 দফা দেখেন, তাহলে প্রথম দফাই হলো আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সংবিধান সংস্কার কমিশন গঠন করব। তাহলে নিশ্চয়ই ওনারা বলতে পারতেন সংবিধান সংশোধন কমিশন গঠন করব, তা তো বলেন নাই, বলছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করব। সেকেন্ড হলো, এটার মূল ইস্যুটা আপনি দেখতে পাবেন যে 5ই আগস্টের সংঘটিত ঘটনাকে আমরা কিভাবে দেখছি এর উপর নির্ভর করবে সংশোধন নাকি সংস্কার। সংশোধন হলো 142 অনুচ্ছেদ অনুযায়ী যে কয়টা মাধ্যম ব্যবহার করা হয় তার মধ্যে একটা মাধ্যম হলো সংশোধন। সংশোধন করা যায় হলো অল্টার করে, প্রতিস্থাপন করে, যোগ করে, বিয়োগ করে। আর সংস্কার করতে হয় এটা একটু ওয়াইডার পার্সপেক্টিভ। এখানে কিছু আমূল পরিবর্তনের বিষয় আছে। সংবিধান যদি সংশোধন করা হয় তাহলে পরবর্তীতে সুপ্রিম কোর্টে এগুলোকে চ্যালেঞ্জ করে অসাংবিধানিক ডিক্লেয়ার করা হয়েছে অনেকগুলো সংশোধনীকে। 5ম সংশোধনী করেছিল বিএনপি, সেটা অসাংবিধানিক হয়ে গেছে। আপনি 8ম সংশোধনী অসাংবিধানিক হয়ে গেছে, 7ম সংশোধনী অসাংবিধানিক হয়ে গেছে, 13তম সংশোধনী অসাংবিধানিক হয়ে গেছে, 16তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, ইভেন 17তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে। 16তম সংশোধনী বিচারকদের নিয়োগ প্রক্রিয়া, মানে যেটাকে বলা হয় হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সংস্কার হলে কি হবে? সংস্কার হলে 5ই আগস্টকে পিপলস পাওয়ারের সোর্স ধরে সংবিধানের ভিতরে গণভোটকে সামনে রেখে আপনি যদি সংস্কার করেন তাহলে তার পরিবর্তনের আরেকটা মাধ্যম আছে, শুধু গণভোট।
তখন আদালতের এখানে হাত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা সবসময় এটা বলেছিলাম যে 5ই আগস্ট যেহেতু একটা বিপ্লব অথবা একটা গণ অভ্যুত্থান, এর পরিবর্তিতে সংবিধানের যে পরিবর্তনগুলো হবে এই পরিবর্তনগুলো তো লার্জার স্কেল, এবং জুলাই সনদেও লার্জার স্কেলে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সেই পরিবর্তনটা কিভাবে হবে এটার একটা রোডম্যাপ দায়ের করা হয়েছিল। রোডম্যাপটা কি? একটা গণভোট হবে, গণভোটের আলোকে হাসূচক হলে একটা সংস্কার পরিষদ হবে, সংস্কার পরিষদে এটা অ্যাকসেপ্ট হবে 180 দিনের মধ্যে, দেন সংস্কার পরিষদের কাজ শেষ হয়ে যাবে। এই রুটটা পরবর্তীতে যেহেতু জনগণের ম্যান্ডেট গণভোট আকারে নেওয়ার পরে এই সংস্কারটা বাস্তবায়ন করা হবে, এটা পরবর্তীতে কোনো আদালতের কাছে আর চ্যালেঞ্জ করে কোনো ফায়দা হবে না। কিন্তু শিশির ভাই, এখানে একটু যোগ করি, যদি ধরেন সংবিধান সংস্কার হলো এবং সেটি কোনো আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ নেই, কিন্তু ইন ফিউচারে কেউ যদি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে, তারা যদি সংবিধান সংশোধন করতে চায়, তখন কি সুযোগ থাকবে না? তখন দেখুন কি করা হয়েছিল। তখন এটাকে এই চিন্তা কিন্তু ম্যাটিকুলাসলি করেছি আমরা, তখন 8 মাস চিন্তা করেছি। তো তখন প্রস্তাবটা কি বলা হলো যে হ্যাঁ, এই সংস্কারের একটা পার্ট থাকবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। পার্লামেন্ট হয়ে যাবে 2 ভাগে বিভক্ত। উচ্চকক্ষ হবে আনুপাতিক হারে, নিম্নকক্ষ হবে আসন অনুযায়ী। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সে থাকতে হবে। উচ্চকক্ষের পাওয়ারটা কি থাকবে? সংবিধান আপনি সংশোধন করাটাকে একটু স্ট্রিনজেন্ট ফরম্যাটে নিয়ে যাব আমরা। সে ফরম্যাটটা কি? নিম্নকক্ষে 2/3 মেজরিটিতে পাশ করলেই হবে না, উচ্চকক্ষে 2/3 মেজরিটিও দরকার হবে। আচ্ছা, উচ্চকক্ষে 2/3 মেজরিটি যখন দরকার হবে, তখন এটা একটা ব্যালেন্স হবে। এই ব্যালেন্সটা পৃথিবীর বিভিন্ন দেশে মেনটেন করা হয়। এখানে আমার ধারণা একটা ভুল করছে সরকার অথবা বিএনপি। এই ভুলটা করা উচিত না। আমি খুবই সফট ল্যাঙ্গুয়েজে বলছি, এটা ভুল করছে। ভুলটা কোথায়? যে পথ অবলম্বন করছেন এখন, এই পথ কিন্তু অবলম্বন করেছিলেন তারা 5ম সংশোধনীর সময়। সেই 5ম সংশোধনী কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টে টিকে নাই, রিভিউ করে রিভিউও টিকে নাই। একই চীনা পথ আবার অবলম্বন করছেন। 5ই আগস্ট থেকে শুরু করে এখন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিভাবে কাভারেজ দিবেন? কি কথা বলে? এই কথা বলে যে এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা সাংবিধানিক এবং তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই কথা তো বলতে চান। অর্থাৎ 4র্থ তফসিলে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে চান। তো 4র্থ তফসিলে তো প্যারাগ্রাফ অ্যাড করেছিলেন তারা 5ম সংশোধনীর সময়, সেটা তো অসাংবিধানিক হয়ে গেছে। আবার সে একই কাজ করতে চান। আমার মনে হয় অ্যাডভাইস সঠিকভাবে নিচ্ছেন না, ইল অ্যাডভাইস। জি, মুন্নি আপা, যেটি দিয়েই শিশির ভাই শুরু করছিলেন যে আপনাদের যে 31 দফা আছে, সেই 31 দফার শুরুতেই আপনারা বলেছিলেন যে সংবিধান সংস্কার করবেন বিএনপি যদি ক্ষমতায় আসে। তাহলে এখন সংশোধনের দিকে যাচ্ছেন কেন? সংবিধান সংস্কার করলে সমস্যাটা কোথায়? আর আপনারা ভুল পথে হাঁটছেন বা বিএনপি বা সরকার ভুল করছেন, এটা তো তার অভিমত, তার ইন্টারপ্রিটেশন। এখন মানুষের নানান মুনির নানা মত, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। এখন দেখেন, সংশোধন না সংস্কার, সেটা নিয়ে আমরা কথা বলছি। আপনি জানেন যে আমাদের বর্তমানে যে সংবিধানটা আছে, এটা অতীতে 17 বার সংশোধন করা হয়েছে, সংস্কার করা হয়নি, সংশোধন করা হয়েছে। এখন আমি তো দেখছি যে বিএনপির যে সরকারটা, তারা তো ওপেন মাইন্ড নিয়ে বলেছে যে আইনমন্ত্রীর যেই প্রস্তাব, যে ঠিক আছে একটা কমিটি গঠন করা হোক, যেখানে বিরোধী দল থেকেও আপনার 5 জন সদস্যকে আহ্বান করা হয়েছে। আপনি জানেন যে আমাদের 5ই আগস্টের আগের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানে সংবিধানটা স্থগিত করা হয়নি। সংবিধানের আন্ডারেই অন্তর্বর্তী যেই সরকার, তারা শপথ নিয়েছে, সরকার গঠন করেছে, 18 মাস ছিল, এবং জামাত সবচাইতে বেশি বড় সুবিধাভোগী ছিল ওই ইন্টারিম গভর্নমেন্টের। এখন আপনার সংবিধান সংশোধন হবে না সংস্কার? এখন সংস্কার আর সংশোধনের মধ্যে মূল পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, সংশোধন হলো বিদ্যমান কাঠামোর ত্রুটি ঠিক করে পুরনো ব্যবস্থাকে সচল রাখা, আর সংস্কারটা হলো আমূল পরিবর্তন। সংস্কারটা হচ্ছে নতুন করে একটা পুরনো ব্যবস্থাকে গড়ে তোলা। সংশোধন আংশিক আর প্রক্রিয়াগত, 2 রকম।
এইভাবে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট যেটা করেছে সংস্কারের মৌলিক কাঠামোগত পরিবর্তন। এখন আমি যেই কথাটা আপনাকে বললাম যে সংবিধান যদি স্থগিত করা হতো, আমাদের গণ অভ্যুত্থানের কথা বলছি, তখন আর আজকে আমি আপনি বসে কিংবা সংসদে এই এত কথা আপনার বলতে হতো না। সংশোধন এখন সংবিধানটাকে রেখে, সংবিধানের যে মৌলিক কাঠামো আছে সেটাকে অক্ষুণ্ণ রেখে তারপরে সংশোধন, এটা এই সংশোধনটা কি অ্যামেন্ডমেন্ট না যেটাকে আমরা বলি, তো সেটা কোনো নিয়ম আইন কিংবা কোনো কাগজে যখন আমরা দেখি ছোটখাটো ভুল ত্রুটি হলো সেই রকম একটা ওইভাবে সংশোধন করা যেতে পারে। আর কিন্তু এই যে যেটা শিশির ভাই বললেন যে 5 আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই সময়টুকুকে আপনারা সংবিধানের 4র্থ তফসিলে অন্তর্ভুক্ত করে শুধু রেখে দিলেই এটা যে পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ হয়ে এই সময়টুকুর যত বিধিবিধান করা হয়েছিল সেগুলো যে অবৈধ হয়ে যাবে না বা করা হবে না, তার ভিত্তিটা কি? সংস্কার হলে সেই সুযোগটা থাকতো না। এটা তো কথাটা তো সেটা না। এখন একটা নির্বাচন হয়েছে দীর্ঘদিন পর, 4টা টার্ম পরে 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে যেটা হয়েছে তামাশা প্রহসন। কিন্তু তারপরে এই যে নির্বাচনটা হলো যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সেই রকম একটা অবস্থানে থেকে যখন জনগণ বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে আপনার সংসদে পাঠিয়েছে, তো আপনি জানেন যে সংবিধান যদি সংশোধন করতে হয় সেখানে কিন্তু 2/3 মেজরিটির মানে মেজরিটির ব্যাপারটা কাউন্ট করতে হয়, আপনার মাথায় থাকতে হয়। গণভোটের বিধানটা তো আপনি জানেন আওয়ামী লীগ এসে 2011-তে গণভোট তো বাতিল করে দিয়েছিল না সংবিধান থেকে। এখন গণভোট অতীতে হয়েছে, গণভোট এবারও যেটা হয়েছে সেটা হয়েছে আপনার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী। এখন সেটা নিয়েও আপনার নানান কথাবার্তা তারা বলবার চেষ্টা করে। এখন গণভোটে যেটা বিএনপি তারা জামাত এবং বটবাহিনী দিয়ে এনসিপি তারা বিভিন্ন সময় বিএনপির এগেইনস্টে যেটা বলার চেষ্টা করেছে যে আমরা নাকি গণভোটে নায়ের পক্ষে, অথচ আমাদের মহাসচিব থেকে শুরু করে যারা আমাদের দলের স্পোকস পারসন আছেন আপনি জানেন যে ওনারা সবসময় বলেছেন হ্যাঁতে ভোট দিবেন। আমাদের বিএনপির আজকে যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারপারসন উনিও বলেছেন আপনারা হ্যাঁকে জয়যুক্ত করবেন। তো তারপরে যখন দেখা গেল যে আপনার গণভোটে হ্যাঁটা জয়ী হয়েছে, এর অতীতেও আপনার 3বার গণভোট হয়েছে রেফারেন্ডাম, এইবার নিয়ে এটা হয়েছে 4th টাইম। তো যেটাই হোক এখন মূল কথা হচ্ছে শব্দের মারপ্যাচে কিংবা আইনের যেই ইন্টারপ্রিটেশন, যে আপনার সংবিধান যেহেতু আছে সচল আছে, সংবিধান রেখে আপনার সংশোধন করবেন নাকি আমূল পরিবর্তন যে সংস্কার একটা নতুন সংবিধান, তো এটা তো আমাদের মূল কথা তো ওই জায়গাটাতেই আবার আপনাকে ঘুরে ফিরে আসতে হচ্ছে যে এখানে আইন বলুন আর বিধি বলুন, নিয়ম কানুন, আপনার সংসদীয় রীতিনীতি আচার আচরণে আপনাকে তো এটা কভার করতে হবে। কাজেই আমি সেটাই বলছি যে এটা আইনের ভিতরেই আছে। বর্তমানে যারা বলছেন যে এটা সংশোধন হবে, তো সংশোধনই তো হওয়ার কথা। জি শিশির ভাই, যেটি মুন্নি আপার আমি যতটুকু বুঝেছি বা আমার যতটুকু মনে পড়ছে যে যেহেতু সংবিধানটা এখনো এক্সিস্টিং আছে বা এই সংবিধানের অধীনেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিলেন, তাহলে যদি সংবিধান স্থগিত থাকতো তাহলে হয়তো সংস্কারের বিষয়টি আসলে কারো কোনো আপত্তি থাকতো না। যেহেতু সংবিধানটা মেনেই সব কিছু হচ্ছে বা হয়েছে, সেই কারণে এখন সংশোধন করা ছাড়া কোনো উপায় নেই। দেখুন, এই সিচুয়েশনে পৃথিবীতে দুটো মডেল আছে। একটা হলো সংবিধানকে স্থগিত করা হয় বাই এক্সপ্রেস অর্ডার, আরেকটা হলো বাই কন্ডাক্ট। যেমন যখন খন্দকার মোশতাক সাহেব আসছিলেন তখন আমাদের সংবিধানকে স্থগিত করেছিলেন বাই গিভিং এ মার্শাল ল অর্ডার, এবং তৎকালীন বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ওই সাসপেনশনটাকে কন্টিনিউ করেছিলেন সো ফার ইট ইজ কনসিস্টেন্ট উইথ দি মার্শাল ল রেগুলেশনস এন্ড অর্ডার্স। তাহলে আমরা এখানে কি করেছি? আমরা এখানে অর্ডার জারি করি নাই স্থগিত করে, কিন্তু বাই ওয়ে অফ কন্ডাক্ট করে ফেলেছি।
কিভাবে বাই ওয়ে অফ কন্ডাক্ট করে ফেললাম? আমরা পার্লামেন্ট ভেঙে দিলাম। সংবিধানে নাই কিন্তু পার্লামেন্ট ভেঙে দিলাম। সিস্টেম মানলাম না, পার্লামেন্ট ভাঙলাম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করলাম। ইন্টারিম গভর্নমেন্ট গঠন করলাম, সংবিধানে নাই তো। শপথ নিলাম, সংবিধানে নাই তো। 106-এ পাঠালাম সুপ্রিম কোর্টের কাছে। এই পরামর্শ নেওয়ার ক্ষমতাও তখন প্রেসিডেন্টের থাকার কথা না, কারণ তার দেশে কোনো সরকার নেই, কোনো প্রাইম মিনিস্টার নেই। হু অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট? নো, দের ইজ নো সিস্টেম। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন করলাম, দের ইজ নো কনস্টিটিউশনাল স্কিম। কনস্টিটিউশনাল স্কিমের ভিতরে আপনি এটা খুঁজে পাবেন না। কনস্টিটিউশনাল স্কিম ইজ এ ডিফারেন্ট ডাইমেনশন। 103 অনুচ্ছেদে বলা আছে যে নির্বাচন হবে 2 পন্থায়। এক হলো সংসদ যদি ভাঙিয়ে যায় নিয়মতান্ত্রিক উপায়ে, তাহলে পূর্ববর্তী 90 দিনের ভিতরে। আর সংসদ যদি অন্য কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী 90 দিনের ভিতরে। তাহলে সংসদ তো অন্য কোনো কারণে ভেঙেছে, এবার প্রাইম মিনিস্টার অ্যাডভাইস না করলেও ভিন্ন কারণে ভেঙেছে। এই ভিন্ন কারণে ভেঙেলে তো ভাঙার 90 দিনের ভিতরে নির্বাচন হওয়ার কথা ছিল, হয়নি তো। তাহলে আমরা আছি কি এর ভিতরে? এটাই প্রশ্ন। আপার একটা কথার জবাব দিচ্ছি আমি এখানে। আমরা জেনারেল ইলেকশন করলাম, পার্লামেন্ট হলো, গণভোট করলাম, যে তার ফলশ্রুতি কি হলো? পার্লামেন্ট গঠন করতে কি গণভোট লাগে? ওনাদের নেতারা যারা বা নেত্রীরা যারা গণভোটের পক্ষে হা বলেছেন, উই অ্যাডমিট ইয়েস ওনারা গণভোটের পক্ষে এই কথা বলেছেন, তো গণভোটের রেজাল্টের প্রেক্ষিতে কি গঠন করলাম? পার্লামেন্ট। তাহলে সাধারণ নির্বাচনের যে হলো তার রেজাল্ট কি? গেজেট। ওই গেজেটে কি হলো? পার্লামেন্ট গঠন হলো। আর গণভোটের রেজাল্টে কি হলো? কিছুই হলো না। গণভোটের রেজাল্ট এটা হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? সংস্কার পরিষদ। এখন ওনারা এটা ফ্ল্যাটলি ডিনাই করছেন। ডিনাই করে আমি যেটাকে ডেঞ্জারাস মনে করি, ডিনাই করে তারা আমাদেরকে যে অল্টারনেটিভ প্রস্তাবটা দিচ্ছেন, এটা খুবই ডেঞ্জারাস মুভ। এটা কি? এটা হলো তাদের চিরাচরিত একটা চীনা রাস্তা আছে। সেটা কি? কতগুলো কাজ অবৈধ করবেন, করার পরে সংবিধানে একটা অ্যামেন্ডমেন্ট এনে বলবেন এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা হলো ওনাদের চিরাচরিত চীনা রাস্তা। এই চীনা রাস্তা যে বাংলাদেশের আদালত স্কেচ করে দিয়েছে, এই জিনিসটা মাথায় নিতে হবে ভবিষ্যতের জন্য। এটা শুধু তাদের জন্য না, এটা আমাদের জন্য, দেশের জন্য, সকলের জন্য, অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির জন্য। এখানে একটা শক্তিশালী লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। কিন্তু যে ফ্রেমওয়ার্ক আমার বন্ধুরা আমাদেরকে দেখাচ্ছেন, এটা খুবই উইকার লিগ্যাল ফ্রেমওয়ার্ক। এটা থাকা উচিত না। সে রং হচ্ছে। এই রংটা আজকে হয়তো বুঝবেন না, কোনো একদিন আদালতে যখন প্রশ্ন উত্থাপিত হবে, আবার যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো 5ম সংশোধনীর সব কিছু ব্রাসের সাইড হয়ে যাবে, তখন ঠিকই মাথায় হাত দিতে হবে। এটা সঠিক কাজ হচ্ছে। জি মুন্নিয়াপা, আপনারা কেন ভুল করছেন বা আপনারা কেন ভুল পথে যাচ্ছেন? ওই যে আবারও ওই বলতে হবে যে ওই কথা যে নানা মুনির নানা মত। হ্যাঁ, তো দেখেন খন্দকার মুশতাকের যেই টাইমের কথা রেফার করেছে, এবং সেই সময় সেই একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক যেই ইউনিক একটা সিচুয়েশনে উনি এসেছিলেন এবং এই দেশটাকে বাঁচিয়েছিলেন, যে ওই সময়ে আপনার যা কিছু করা হয়েছিল সেটা কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বার্থেই করা হয়েছিল। 90 দিনের মধ্যে এইবার যে নির্বাচনটা হয়নি, সেটা আপনি আমরা সবাই জানি। 18 মাস লেগেছে। 18 মাস এই ইন্টারিম গভর্নমেন্ট তারা ছিল। এখন আপনার প্রধানমন্ত্রী তৎকালীন যিনি ছিলেন স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে গেলেন। সংসদটা অকার্যকর হয়ে গেল। স্পিকার পালিয়ে গেলেন, ডেপুটি স্পিকার জেলে, আর অন্যান্য যারা কেউ ভারতে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়েছে। কাজেই ইট ওয়াজ আন্ডারস্টুড, এটা আমাদের নলেজে ছিল এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ আমরা জানি আই উইটনেস কি ঘটেছে, তাই তো? সেই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার যখন সরকারটা গঠন হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, তখন 3 দিন 5, 6, 7 সরকার ছিল না। আচ্ছা, তারপরে যখন গঠন হয়েছে 8 তারিখে না, তো তখন আপনার এই সংবিধানের অধীনেই হয়েছে। আমি সেই কথাটাতেই ফিরে আসছি। আমি বলেছি সংবিধান স্থগিত করা হয় নাই। আজকে আপনি যত ইন্টারপ্রিটেশন দেন, যত কথা আপনি বলেন, এটা এই সংবিধানের ওপর ভিত্তি করে কথা বলছেন। এটার উপর নির্বাচন হয়েছে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেহেতু আওয়ামী লীগ সরকার এসে বাতিল করে দিয়েছিল, 90 দিনের ভেতরে হওয়ার কথা ছিল,
তো এখন আবার সন্নিবেশিত হয়েছে, ভবিষ্যতে সেটা দেখা যাবে ট্রান্সফার অফ পাওয়ারের বেলায়, যেহেতু আমাদের আস্থার সংকট আছে। তো ওই কারণেই এই বিধানটা যে 91-এর ইলেকশনকে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন বলা হয়। দেখেন এখন সংস্কার পরিষদের কথা বলছে তারা, যেটা সংবিধানে নেই। হ্যাঁ, তো আপনি যদি বলেন এমন একটা কিছু, তো সেটাকে আপনার আইন করে কানুন করে নিয়মের মধ্যে এনে সংবিধানে সন্নিবেশিত করবার ব্যাপার আছে না? নাকি আপনি যেই জিনিসটা নেই সেটার উপরে কথা বলবেন, বাহাস করবেন, কোনটা? তো এখন তো একটা এক্সিস্টিং পার্লামেন্ট আছে, নির্বাচন হয়েছে, একটা ফর্ম গঠন করা হয়েছে যেখানে তাদের পুরোপুরি আপনার পার্টিসিপেশন আছে, তারা অংশগ্রহণ করছে অ্যাজ বিরোধী দল। এখন জামাত অতীতে 12টা নির্বাচনে 4% থেকে 8% ভোট পেয়েছিল। যেমন নির্বাচনই হোক, আপনার ডামি নির্বাচন, চুরির ডাকাতির নির্বাচন, হ্যাঁ, আমি তুমি নির্বাচন, আওয়ামী লীগের টাইমের কথা বলছি, তারপরও 12টা নির্বাচন এক্সেপ্ট 91-এ জামাত কিন্তু 12% ভোট পেয়েছিল। তো সেই তুলনায় এইবার তারা তো অনেক ভালো রেজাল্ট করেছে না, অনেক ভালো তাদের পার্সেন্টেজ, যদিও ভোট বাহিনী দিয়ে তারা নির্বাচনের আগে একেবারে সোশ্যাল মিডিয়ায় সরকার গঠন করে ফেলেছিল, যে একদম তারা কে কি, হ্যাঁ, সবকিছু এভরিথিং ওয়াজ সেট। কিন্তু যখন নির্বাচন হলো তখন দেখা গেল সর্বনাশ, যে সে তো আশায় গুড়ে বালি, এ তো হলো না, যে তাহলে মনে মনে মন কলা খায়, বলে না ইতিহাসের সবচেয়ে সেরা রেজাল্ট। এটা এখন হয়েছে কি, তাদের তো দরকার দিনে রাতে শুধু একটা শব্দ বলবে, আলহামদুলিল্লাহ বলবেন, হ্যাঁ, যে যেহেতু তাদের ওয়ান অফ দ্য বেস্ট, না বেস্ট রেজাল্টস, ওয়ান অফ দ্য না বেস্ট, তাই তো? তাহলে ভাই আজকে কেন, যখন আপনারা জানেন যে বিশ্বে যখন যুদ্ধ, যে অবস্থাটাই সরকারটা গঠন করার 1 সপ্তাহ কয়দিনের ভেতর ইরান ইসরায়েলের যুদ্ধ, ইরান ইসরায়েল আমেরিকা লেবানন, যেই যুদ্ধ পরিস্থিতিতে আপনার আমাদের দেশেও এটার একটা ইম্প্যাক্ট অন্যান্য দেশের মতন পড়েছে, এটা তো আর আমরা তৈরি করিনি, এটা তো আপনি আমি জানতাম না, আমার ভাইও জানতো না, জানতো না। তাই যদি হয় তাহলে আপনার আজকে জনগণের যে মূল বিষয়গুলো আছে, কি, যা আপনার মৌলিক অধিকার যেগুলো, অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান স্বাস্থ্য চিকিৎসা, আপনারা সেই কথা বলেন না। আপনি সারাটা দিন, হ্যাঁ, ওই এক এক মিনিটে আপনার জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু এই সংসদ চলে না। তো আগে তো গান গাইতো আওয়ামী লীগের সময়, এখন আমরা তো গান শুনছি না, আল্লাহ বাঁচিয়েছে, আমরা ভালো আছি ওই তুলনায়। তো জামাত তারা পুরনো গান গাচ্ছে, একই গান গাচ্ছে প্রতিদিন, ভাঙা গলায়, ভাঙা রেকর্ড, ভাঙা ক্যাসেট প্লেয়ার, ভাঙা রেকর্ড প্লেয়ারের মতন। কিসের জন্য ভাই? এটা তো হবে। আমাদের সংসদ নেতা যিনি আজকে, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটা শব্দ যেভাবে আমরা সাইন করেছি, যদিও সেখানে কথা আছে আপনি জানেন, ওই যে নোট অফ ডিসেন্টের ব্যাপারটা আছে, তো আমরা অক্ষরে অক্ষরে, কিন্তু আপা নোট অফ ডিসেন্ট নাই এমন অনেক বিষয়ও তো আপনারা রাখেন নাই। শুনেন, আপনি এখন যে কথাটা বলবেন আমি বলি আপনাকে, দেখেন আপনি গুমের একটা বলবেন যে আপনারা 20টা অধ্যাদেশ, 133, আমি বলছি আপনাকে, বলছি 133টা অধ্যাদেশ ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছিল 18 মাসে, তার মধ্যে 20টা অধ্যাদেশ বাদে বাকিগুলো অ্যাজ ইট ইজ এই মানে সংসদ পাশ করেছে। আর যদি না করে আইন হচ্ছে উইদিন 30 days ইট উইল ল্যাপস। তো তাই হয়েছে। এখন আইনমন্ত্রী ওটার ব্যাখ্যা দিয়েছেন, তো উনি তো বলেছেন যে যারা স্টেক হোল্ডার আছে, গুমের সবচেয়ে বড় ভিকটিম যেটাই বলেন আপনি, সার্ভাইভার ভিকটিম আমরা। তো তারপরে এখন আপনার বলা হয়েছে যে যেহেতু গুমটা একটা মানবতা বিরোধী অপরাধ, গুমের আপনার সাজা বলেন, গুমের ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টে সই করা বলেন, একটা রাষ্ট্র হিসেবে আপনার আমাদের উপর তো বাধ্যবাধকতা আছে, এটা তো সত্যি। এখন সে যেহেতু উনি বলেছেন যে আমরা এটাকে যাচাই বাছাই করে আরো বেটার অবস্থায় আইনগুলোকে এনে তারপরে আমরা করব, পাশ করব, তো সেটার উপর একটু আস্থা কি রাখা যাবে না? এই সরকারের বয়স কতদিন হয়েছে আজকে? বুঝতে পেরেছি। শিশির ভাই একটু আস্থা রাখতে বলছে সরকারের প্রতি, সরকারের বয়স তো আর বেশি হলো না। আর আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যে বট বাহিনী নিয়ে সবচেয়ে বেশি আপনাদেরকে মানে প্রশ্নের মুখোমুখি হতে হয়। আপনি একজন আইনজীবী এবং জামাতের নেতা, বড় নেতা, এবং আপনি বুদ্ধিভিত্তিক পলিসি লেভেল অনেক কাজ করেন জামাতের।
এই বট বাহিনী নিয়ে আপনাদের কোনো প্ল্যান পরিকল্পনা বা আপনাদের বিষয়ে যে অভিযোগটা আসে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি? আস্তে আস্তে আমি আপনাদের পাঠানো গাড়িতে আসতে আসতে মোবাইল স্ক্রল করতে দেখলাম একজনে বটের ইলাবোরেশন লিখেছে। বট মানে কি? সুন্দর করে বড় করে একটা হেডলাইন দিয়েছেন, বিএনপি's অনলাইন টিম ইজ বট। যাই হোক, নতুন আমি কোনো নেগেটিভ কর্মকাণ্ডের পক্ষে না। যেই করুক, যে দলই করুক, কোনো মানুষকে অনলাইনে হ্যারাস করবে, কে করবে জানি না। আজকেও আমি আমার এক ফেসবুক পোস্টে আর আমার ইনবক্সে দেখলাম যে 500-700-র মতো মেসেজ আছে, গালি গালাজ করে, এটা করে ওইটা করে। এটার কোনো ভিতরে ঢুকলে আর পাওয়া যায় না কিছু, নামটা ওইরকম না। তা আমাদেরকে কে গালি গালাজ করে? আমাদেরকে নিশ্চয়ই জামাতের লোকেরা গালি গালাজ করছে না। তারা কারা? তারা কোত্থেকে আসে? এত ব্যঙ্গ চিত্র, এত বাজে চিত্র পাঠাচ্ছে। তো এটাকে আমি দেখি যে দিস ইজ এ প্রবলেম। এই প্রবলেমটাকে হ্যান্ডেল করতে গেলে টেকনোলজি অ্যাপ্লাই করে হ্যান্ডেল করতে হবে। মৌখিক বক্তৃতা দিয়ে তো এটাকে হ্যান্ডেল করা যাবে না। এর জন্য বাংলাদেশের টেকনোলজি মিনিস্ট্রি আছে, তাদের উচিত এই ফিল্টারিং সিস্টেম এমনভাবে চালু করা যে এই সমস্ত কর্মকাণ্ড বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে হয়। এগুলোকে বক্তৃতা দিয়ে মোকাবেলা করার কিছু নাই। এমন মেকানিজম যদি বের করতে পারে, এন্টি মেকানিজম, যে এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তারা আসলে মুভি করতে পারবে না, তারা আসলে এর বাড়ি যেতেই পারবে না। ওই টেকনোলজিটা আবিষ্কার করুক, সফটওয়্যার আবিষ্কার করুক, বুদ্ধিবৃত্তির লোকদের নিয়ে বসুক, তারপরে এটাকে মোকাবেলা করা যাবে। এভরিবডি ইজ ভিকটিম। এমন না যে কোনো দলের পার্টিকুলার কোনো লোক এতে ভিকটিম। অনেক উপস্থাপক আছে ভিকটিম, অনেক উপস্থাপিকা আছে ভিকটিম, অনেক সোশ্যাল ওয়ার্কার আছে ভিকটিম। আমাদের মতো লোকরাও ভিকটিমের শিকার। খুবই বিরক্ত লাগে, কিন্তু কি হবে, বিরক্ত উত্তর তার আমরা দিতে পারি না এইভাবে। এই জন্য আমরাও গভর্নমেন্টকে বলবো, ইউ ফাইন্ড আউট এ ভেরি ভায়াবল মিনস হাউ টু ট্যাকেল দিস সিচুয়েশন ইন্টেলেকচুয়ালি। জবরদস্তি করে এটা মোকাবেলা করা যাবে। অনলাইন কখনো জবরদস্তি করে মোকাবেলা করা যায় না। এটা মাস্ট বি কাউন্টার মেজার বের করতে হবে, যে মেজারটা উইল বি অটোমেটিক্যালি সাফিসিয়েন্ট। সেকেন্ড প্রশ্ন আমি যেটা বললাম, আপা বলছেন যে গুমের চেয়ে সবচেয়ে বড় ভিকটিম হলো আমার আপারা। এটাই তো আমরা অবাক হই, ভিকটিমরা কি করে উল্টে গেল? ভিকটিমরাই তো হওয়ার কথা ছিল। এটা আরো শক্ত ভায়াবল ল করবে, যা আছে তা আপনি বাদ দিয়ে দিচ্ছেন কেন? আইন কি বলে? যা আছে আপনি তাকে রেখে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না শক্ত করতে গেলে? আপনি যদি তার চাইতে স্ট্রঙ্গার কিছু করতে, সুপ্রিম কোর্ট বিচার বিভাগের সচিবালয় বাদ করে দিয়েছেন শক্ত করার জন্য। যে বিল্ডিং আছে এটা ভেঙে আর 3 বিল্ডিং বানাবেন, এই জন্য শক্ত করেছেন। কি জন্য এটা করছেন? এবং এগুলো এত বাজে মেসেজ যাচ্ছে ইন দ্য সোসাইটি, বিচারক নিয়োগ করার আইন বাদ করে দিয়েছেন। থাকুক না এটা, আপনি যদি চেঞ্জ করতে চান আপনি অ্যামেন্ডমেন্ট আনেন, অসুবিধা কি? আপনার যদি মনে হয় ওখানে কারণ কি লিখেছিল জানেন, রিপোর্টে কারণ লিখেছিল যে ল মিনিস্টারকে ওই কমিটির মেম্বার বানাইতে হবে। তো ল মিনিস্টারকে কমিটির মেম্বার যদি বানাইতে চান, তাহলে 9 সদস্য বিশিষ্ট আছে, অ্যামেন্ডমেন্ট করে ল মিনিস্টারকে বানিয়ে দেন 10 সদস্য বিশিষ্ট, তাহলে তো আপনারা হ্যাপি হলেন, অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু মেকানিজমটাই তো রিপিল করে দিলেন। হিউম্যান রাইটস কমিশন অর্ডিন্যান্স কি করেছে আপনাদের? কেন এটা বাদ দিতে হলো আপনাদেরকে? আমরা তো কিছু হলেও লেখাপড়া জানি, কিছু হলেও তো বুঝি, দেশ বিদেশে কিছু হলেও তো আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। এবং সবগুলো স্টেক হোল্ডারদেরকে আপনারা ফ্রাস্ট্রেট করেছেন। কেন করছেন এটা? এটাকে আমরা তো ভালো চাই আপনাদের, ইউ ডু ইট। অ্যামেন্ডমেন্ট যদি আনতে হয়, বেটার অ্যামেন্ডমেন্ট ইমপ্রুভমেন্টের জন্য আইনে, এটা সিস্টেম, পৃথিবীর সব জায়গায় সিস্টেম আছে। বেটার থিঙ্কিং যদি থাকে, আপনি কোনো একটা প্রভিশনের একটা সেকশনকে রিপিল করে দেন, রিপিল করে ওই অংশটুকুকে রিপ্লেস করেন, ভালো কিছু দিয়ে রিপ্লেস করেন। কিন্তু কারণ কি লিখেছে জানেন? কারণ লিখেছে গুমের এতে কারণ লিখেছে, কারণ এর সঙ্গে নাকি সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে। রিপোর্টের সাইটে কমেন্টটা দেখবেন। তো বেটার যেটা আনবেন, ওই গুমের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকবে না। গুম মানেই তো আইন শৃঙ্খলা বাহিনী করে, গুম মানেই তো ডিজিএফআই থাকবে, গুম মানেই তো পুলিশ থাকবে, ডিবি থাকবে, এসবি থাকবে, এনএসআই থাকবে। তাকে ডিল করতে পারার নামই তো গুম। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স তো গভর্নমেন্টের বাহিনীই করে। একজন আরেকজনকে যখন ডিসঅ্যাপিয়ার করে ওটাকে গুম বলে না। এবং এই জায়গাটাতে আমি সারপ্রাইজ হই, আমরা তো বিএনপিকে প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি মনে করি। স্টিল টুডে আই বিলিভ দে আর রিয়েলি প্রোগ্রেসিভ, দেয়ার থিঙ্কিং প্যাটার্ন ইজ নিউ। ব্যক্তিগত প্যাটার্নে দেখা যাচ্ছে অনেকগুলো পরিবর্তনের সূচনা, কিন্তু এই ইন্টেলেকচুয়াল ইনপুটের ভিতরে কেন রিগ্রেসিভ হচ্ছে প্রোগ্রেসিভের জায়গায়, কেন পিছন দিকে হাঁটছে, এর কোনো ব্যাখ্যা আমার কাছে জানা নাই। যারা এই অর্ডিন্যান্সগুলো প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন, বিএনপির লোকেরা ছিলেন, আমরা ছিলাম, অন্তর্বর্তীকালীন লোকেরা ছিলেন, দেশি বিদেশি স্টেক হোল্ডাররা ছিলেন। আপনি এখন সকলের সঙ্গে আলাপ করে দেখবেন, এভরিবডি ইজ ফ্রাস্ট্রেটেড। বিশেষ করে আপনি কি জন্য বাদ দিয়েছেন?
ইনফরমেশন অ্যাক্টের অর্ডিন্যান্সের সংশোধনটা বাদ দিয়েছেন কেন? ওখানে আসছিল যে প্রত্যেক স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান তার বাৎসরিক অডিট রিপোর্টটা তার ওয়েবসাইটে পাবলিশ করবে। এটা বাদ দিয়েছেন কোন কারণে? দুর্নীতি দমন কমিশনের যে প্রধান তিনি নিয়োগ হবেন সার্চ কমিটির মাধ্যমে, এটা বাদ দিয়েছেন কোন হেকমতের কারণে? ফাইন্যান্সিয়াল রেজলিউশন অর্ডিন্যান্সে 18 ক দ্বারা অ্যাড করেছেন, কেন করেছেন? এটা কি উইজডম আছে আপনাদের যা আমরা জানি না? কেউই জানে না, একমাত্র আপনারাই ওয়াইজ। আসলে ওয়াইজ না, এটা 2/3 মেজরিটির জোর এবং অহংকার। এই জায়গা থেকে সরে আসতে হবে। উই ওয়ান্ট টু সি বিএনপি এ প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি, তাহলে আমরা হ্যাপি হব। জি, আপনার কাছ থেকে ইন্টারপ্রিটেশনটা শুনবো। তাহলে কি মানে শিশির ভাইয়ের কথাই মনে হচ্ছে যে বিএনপি কি তাহলে পুরনো ক্ষমতা কাঠামোকে রক্ষা করতে চায় কিনা? দেখেন, 133টা অধ্যাদেশের ভিতর আমি তো বলেছি যে 20টা অধ্যাদেশ নিয়ে কথা হচ্ছে, তাই না? যেগুলোর রেফারেন্স দিয়েছে, একটা বলি আপনাকে, অন্যগুলো তো গুমেটা বলেছি, মানবতা বিরোধী অপরাধ আইসিটিতে বিচার হবে এবং এর যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, হিউম্যান রাইটসের যারা মানুষজন আছেন তাদের সাথে বসা, এগুলো করা হয়নি। এগুলো না করেই ওই তড়িঘড়ি করে একটা আইন করলে এটার মধ্যে যে লুপহোলসগুলো থাকে সেগুলোকে আপনার সত্যিকার অর্থে মোকাবেলা করে শক্ত একটা আইন করা। আইন তো প্রতিদিন করবার বিষয় না, এটার পেছনে তো আপনার অনেক রকম চিন্তা ভাবনা মাথা কাজ করতে হয়, কারণ প্রত্যেকটা আইনের আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যে গুম, এটা তো এই আওয়ামী লীগের সময় আমাদের এখানে এইভাবে শুরু হলো, এর আগে তো আমরা গুম দেখিনি। তো গুম, এটার যে ব্যাকগ্রাউন্ড, যে কেন গুম, কিসের জন্য গুম, কারা জড়িত, ভিন্ন মতের কারণে গুম, পলিটিক্যাল রিজনস, এগুলো সবই আপনার আছে তার মধ্যে। কাজেই যাচাই বাছাই করে যখন বলেছেন যে এটাকে আরো শক্তভাবে সঠিকভাবে উপস্থাপন করা হবে, লেট আস সি, লেট আস ওয়েট অ্যান্ড সি যে হোয়াট হ্যাপেন্স। কারণ আমরা তো এমন না আপনি চলে যাচ্ছেন আমরা সবাই চলে যাচ্ছি, বিষয়টা তো এমন নয়। একটা আইনের কথা বলি আপনাকে, এই যে বিচারক নিয়োগ আইন, এটা একটা আইন ইন্টারিম গভর্নমেন্টের সময় করেছিল না? আমি তো সুপ্রিম কোর্টের মানুষ, যেমন আমার ভাইও ব্রাদারও সুপ্রিম কোর্টে আছি আমরা। তো আপনি বিশ্বাস করবেন না বললে আপনি র্যান্ডাম যাবেন, আমাদের 20 জন উকিলের সাথে কথা বলবেন, আমরা খুব অপছন্দ করেছিলাম সেই আইনটা। কেন? কারণ কি, এখানে আপনি জানেন যে কারা আমাদের হাইকোর্টের জাজ হয়, সবচাইতে বেশি কারা হয়? যারা প্র্যাকটিসিং লয়ার আমাদের মতন। আর বাকি কারা আসে? যারা আমাদের লোয়ার জুডিশিয়ারিতে যারা জাজ থাকে, ডিস্ট্রিক্ট জাজ, তারা, কিংবা অন্যান্য আরো গভর্নমেন্ট এই জুডিশিয়ারি থেকে। তো এই রকম একটা অবস্থায় ইন্টারিম গভর্নমেন্ট যখন তড়িঘড়ি করে বলল যে সুপ্রিম কোর্ট বারের, আমি তো 3 বার ইলেকশন করেছি আপনাকে বললাম, তো আপনি বলেন যে বারের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে না, একাডেমিশিয়ান তারা নাকি থাকবে আইনের। এখন যারা প্র্যাকটিসিং লয়ার আর নন প্র্যাকটিসিং লয়ার, তাদের মধ্যেই তো আকাশ আর পাতাল পার্থক্য থাকে। এখন আপনি আমাকে বলেন, যদি কেবল তারা 2-4 জন এরকম মিলে একটা কমিটি করা হলো, ইন্টারভিউ নিয়ে যদি সর্বোচ্চ আদালতের আপনার জজ হতে হয়, আপনি ইন্টারভিউ নিতে পারেন, কোন জায়গায় নেবেন? আপনি সংসদে বসিয়ে দেন না একটা কমিটি করে, হ্যাঁ, যে ঠিক আছে যারা হাউ টু অ্যাপয়েন্ট এ জাজ ইন দ্য সুপ্রিম কোর্ট। তো এটা না করে আপনি ওই একেবারে ভাইভা নিয়ে, হ্যাঁ, অন্যান্য পরীক্ষার মতন একটা হাইকোর্টের একজন জাজ আপনি নিয়োগ করবেন, এটাতে করে আমাদের বিশ্বাস করেন মানে জাজ হওয়ার যে একটা আকর্ষণ থাকে লয়ারদের, কর্পূরের মতন উড়ে গেল আমরা দেখলাম। কেন? এটা একদমই মনোপুত, একদমই প্র্যাকটিক্যাল, একদমই আপনার এটা, আমরা এটাকে কোনো অবস্থাতেই আমরা চাইনি লয়াররা। হ্যাঁ, এই রকম করে যেই 20টা আপনার অধ্যাদেশের বিষয়ে কথা বলা হয়েছে, এখন সেই অধ্যাদেশগুলো যেহেতু তারা একটা কথা বলেছেন, তো আমি তো মনে করব যে তাদের সদিচ্ছা আছে। কারণ আমরা আর যাই হই, আমরা তো ভাই ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের দোসর হতে পারি না, এটা তো সম্ভব না প্র্যাকটিক্যালি, এটা তো ইম্পসিবল একটা কথা। কাজেই আমরা অপেক্ষা করে দেখব যে গুম বিষয়ের যে আইন, বিচারক নিয়োগের যেই আইন এবং অন্যান্য যেই আইনগুলো, যে অধ্যাদেশগুলো বাতিল ফর দ্য টাইম বিং করা হয়েছে, সেগুলো আবার সংসদে উত্থাপিত হয়েছে এবং আইন হিসেবে পাশ হয়েছে।
জি, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, 2 মিনিট সময় আছে। বিএনপি তো আসলে ফ্যাসিবাদের দোসর বা তারা নিজেরাও স্বৈরাচার হয়ে উঠবে এমনটা কখনোই চায় না, এবং তাদের উপর আস্থা রাখতে বলছেন বারবারই। আমরাও চাই না, আমরা তো আস্থাই রাখতে চাই, কিন্তু আস্থা তো রাখবো আমরা কন্ডাক্টের উপরে, ব্যক্তির উপরে না, কাজ দেখে। আমরা কাজ দেখে। আস্থা অনাস্থার প্রশ্ন তো চেহারা দেখে হবে না, আস্থা অনাস্থার প্রশ্ন হবে কনসিস্টেন্ট কি কাজ করছেন। ইফ আপনি যদি গুড কাজ করেন, ডেফিনেটলি উই উইল অলওয়েজ হেল্প ইউ। অবশ্যই আমরা আস্থাশীল হতে চাই, কিন্তু যে কাজটা আপনি চোখের সামনে এগ্রিড কাজটাকে ডিসএগ্রি করে দিচ্ছেন, তারপর আমাকে আস্থা রাখতে বলছেন। আপনার গণভোট হয়েছে, আপনি গণভোটকে বাতিল করে দিচ্ছেন, আপনি আমাকে আস্থা রাখতে বলছেন। আপনি শপথ নেওয়ার কথা সংস্কার পরিষদের নিচ্ছেন না, আমাকে আস্থা রাখতে বলছেন। সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা করছেন না, আমাকে আস্থা রাখতে বলছেন। তারপরে লোকাল গভর্নমেন্টের আইনে আপনারাই বলছেন যে মৃত্যু ছাড়া আর আদালতের আদেশ ছাড়া আপনারা কাউকে আপনারা আর প্রশাসক নিয়োগ দেবেন না, চোখের সামনে প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন, আমাদেরকে আস্থা রাখতে বলছেন। আপনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে ইচ্ছা তাকে ধরে নিয়োগ দিয়ে দিচ্ছেন, আমাদেরকে আস্থা রাখতে বলছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা অ্যাবিউসিভভাবে ব্যবহার করছেন, তারপরে আমাদেরকে আস্থা রাখতে বলছেন। বিচার বিভাগের সচিবালয় বাদ করে দিচ্ছেন, আমাকে আস্থা রাখতে বলছেন। এই জন্য আমরা আস্থা রাখতে পারছি না। এখনো যদি ভালো কাজ করেন, এখনো আস্থা রাখতে চাই। জি, মুন্নি আপা 1 মিনিট সময় আছে মনে হয়। দেখেন, গণভোটের বিধানটা আমি বলেছি যে সংবিধানে নেই, তারপরও যেটা হয়েছে হয়েছে, এবং সেটা অলরেডি হয়ে গেছে দেখে আমাদের আইনমন্ত্রী তো বলেছেন যে এটার তো কার্যকারিতা আপাতত যেহেতু নেই, শেষ হয়েছে, তো সেটাকে তো আমরা অ্যাফার্ম অন্যভাবে হ্যাঁ ভোটের মাধ্যমে করা হয়েছে। যাই হোক, সেই কাজটা দেখেন, ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার সবচাইতে বড় বেনিফিশিয়ারি ছিল জামাত। জামাত আস্থা এখন রাখতে পারছে না, কিন্তু তারা আমাদের দীর্ঘদিনের সাথী। আমাদের ওই ভোটের রাজনীতিতে যখন যার সাথে দরকার, এটা হচ্ছে জামাতকে আমরা যে মুনাফেক বলি, কারণটা কি জানেন? যে আজকে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে যখন দরকার, তার আগে আরেক দলের সাথে, তারপর দীর্ঘদিন আমাদের সাথে, আবার এখন আমাদেরকে বেশি ভালো লাগছে না। কেন? কারণ এখন তো ওই যে ভোটের রাজনীতিতে ভোটের আমরাও তো চাই তারা ভালো করুক, আমরাও তো চাই একটা এফেক্টিভ বিরোধী দল হোক। আমরা তো চাই যে একটা এফেক্টিভ বিরোধী দল হলে সরকারের অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়ে। শেষ করি, আমাদের সময় শেষ। এই ছিল আমাদের আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।